আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ ইনসাইডে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশকে ঠিকই ব্ল্যাকমেলিং করছেন এখন, এবং সেটা কিন্তু এখন যত দিন যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে। বাংলাদেশ মোটামুটি একটা ফাঁদে পড়ে গেছে বলতে হবে, কারণ যুক্তরাষ্ট্রে বাংলাদেশ $8 বিলিয়ন পণ্য রপ্তানি করে, বিপরীতে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে $1.5 বিলিয়ন মতো পণ্য আমদানি করে থাকে। এখন এই যে বাণিজ্য ঘাটতি, এটাই কমাতে হবে। ট্রাম্পের কথা হলো এটাই, এবং এটা করলে পরেই তিনি যে রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি যে শুল্ক আরোপের বিষয়টি সেটি তিনি কনসিডার করবেন। ইতিমধ্যে 35% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশের পোশাক খাত একটা কঠিন চ্যালেঞ্জে পড়েছে, কারণ বাংলাদেশের যে প্রতিযোগী ওই একই বাজারে ভিয়েতনাম, তারা 20% এটা নিয়ে আসতে পেরেছে, ভারতও 20% নিয়ে আসতে পেরেছে। ফলে তাদের পণ্য অনেক কম দামে যুক্তরাষ্ট্রের বাজারে যাবে বাংলাদেশের থেকে। আর যদি সে কম দামে যায় তাহলে খুব স্বাভাবিকভাবেই সেখানকার যারা আমদানিকারক আছেন তারা এই দুটি দেশে ঝুঁকবেন, মানে বাংলাদেশের দুটি বড় প্রতিযোগীর কাছে তারা যাবেন, বাংলাদেশের বাজার পড়ে যাবে। মানে $8 বিলিয়ন বাজার বলতে অনেক বড় একটি বাজার, এবং হাজারেরও বেশি কারখানা বন্ধের ঝুঁকিতে কয়েক লাখ মানুষ কিন্তু জীবন জীবিকা প্রশ্নের মুখে পড়বে। সুতরাং বলা যায় যে বাংলাদেশকে একটা বড় ধরনের ফাঁদে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প। এখন ট্রাম্প কি চাইছেন? তিনি মূলত চাইছেন যে বাংলাদেশের কাছ থেকে একটা বাণিজ্যিক সুবিধা আদায় করে নেওয়া। ইনফ্যাক্ট অন্যান্য দেশের সঙ্গেও তিনি একই প্রক্রিয়ায় এগিয়েছেন, বিভিন্ন দেশ চুক্তি করেছে। কিন্তু এই যে সমস্যার সমাধান করতে গিয়ে বাংলাদেশ যে একটা জটিল পরিস্থিতির মধ্যে আবার পড়ে যাচ্ছে, তার একটা নজির এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে বোয়িং বিমান কিনবে। বোয়িং যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ এর আগেও কিনেছে, কিন্তু এখানে একটা বড় সর্বনাশা পরিস্থিতির কিন্তু তৈরি হতে পারে, কারণ এই বোয়িং বিমান নিয়ে এখন একটা বড় ধরনের উৎকণ্ঠা তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এই বোয়িং বিমানের বাজার কিন্তু পড়ছে, এবং 2024 সালে বোয়িং কোম্পানি প্রায় $12 বিলিয়ন লোকসান দিয়েছে, কারণ তাদের যে বিমান, সে বিমানের মান কিন্তু এখন আর সে আগের মতো নেই। এই বাস্তবতায় এই বোয়িং কিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ, এবং বোয়িং এর সঙ্গে সয়াবিন তেল, গম, ইতিমধ্যে গম কেনার চুক্তি হয়েছে, সেটা একটু বাড়তি দামে। সয়াবিন তেল যদি আপনি যুক্তরাষ্ট্র থেকে আনতে চান সেটাও বাড়তি দামে কিনতে হবে। সুতরাং বাংলাদেশের বাজারে তেলের দাম আবারও বাড়বে, অন্তত 40-50 টাকা লিটারে বেড়ে যেতে পারে, কারণ যুক্তরাষ্ট্রের যে সয়াবিন তেল সেটার দাম নিঃসন্দেহে কম হবে, কারণ ক্যারিং কস্ট অনেক বেশি হবে। তো এরকম সমস্যায় বাংলাদেশ পড়েছে, এবং সব ছাপিয়ে 25টি বোয়িং বিমান অর্ডার করেছে বাংলাদেশ হঠাৎ করে, এবং এখন দর কষাকষি চলছে। এবং বোয়িং 14টি এর আগে কেনার একটা প্রক্রিয়া ছিল, এখন সেটা 25টি করা হয়েছে, এবং পর্যায়ক্রমে এই বোয়িং বিমানগুলো যুক্তরাষ্ট্র থেকে পাওয়া যাবে। কিন্তু এই বোয়িং কেনা নিয়ে একটা উৎকণ্ঠা এ কারণে যে সাম্প্রতিক কয়েক মাসে বোয়িং এর অনেকগুলো বিমান বিধ্বস্ত হয়েছে। সুতরাং এখানে প্রশ্ন হচ্ছে যে আমরা কি লাশের বিনিময়ে বাণিজ্য নিচ্ছি কিনা যুক্তরাষ্ট্রের কাছ থেকে। দর্শক, বাণিজ্য সচিব এটা নিয়ে একটা ব্রিফ করেছেন, সেটা যদি আমরা একটু দেখি, সেখানে তিনি বলেছেন বাংলাদেশ মোট 25টি বোয়িং এর ক্রয়াদেশ দিয়েছে, এবং অন্য দেশও এমন ক্রয়াদেশ দিয়েছে, কিন্তু যেমন ভারত ও ভিয়েতনাম 100টি করে, এবং ইন্দোনেশিয়া 50টি বোয়িং বিমান অর্ডার করেছে যুক্তরাষ্ট্র থেকে। যুক্তরাষ্ট্রের এটা একটি কোম্পানি বোয়িং, আমরা জানি এটা অনেক ঐতিহ্যবাহী একটা কোম্পানি। তো বাণিজ্য সচিব মাহবুর রহমান এ প্রসঙ্গে বলেন যে এখন বোয়িং কোম্পানি তাদের সক্ষমতা অনুযায়ী এটা সরবরাহ করবে। অর্ডারের বোয়িং পেতে অনেক সময় লাগবে, যারা আগে অর্ডার দিয়েছে তাদের আগে দেবে, কিংবা প্রতিষ্ঠানটি তাদের ব্যবসার ধরন অনুযায়ী এই বিমানগুলো সরবরাহ করতে থাকবে, কারণ বিমান বানানোর একটা সময় সাপেক্ষ ব্যাপার। বাংলাদেশের অতি দ্রুত কিছু বোয়িং দরকার, আগামী 2-1 বছরের মধ্যে হয়তো কয়েকটি বিমান পাওয়া যাবে, এমনটি বলছেন বাণিজ্য সচিব। এবং তিনি আরো উল্লেখ করেন যে বাংলাদেশ বিমানের বহর বাড়াতে হবে, কারণ এটা আগে থেকে একটা প্ল্যানের অংশ, এবং সচিব বলেন যে এই পরিকল্পনা সরকারের বেশ আগে থেকেই ছিল। আগে 14টি বোয়িং এর অর্ডার ছিল, পাল্টা শুল্ক ইস্যুতে সেই সংখ্যা বাড়িয়ে এখন এই 25টি করা হচ্ছে। মানে ট্রাম্পের মন পাওয়ার একটা চেষ্টা বাংলাদেশ এখানে করছে। সচিব আরো উল্লেখ করেন যে আমাদের যে ফ্ল্যাগ ক্যারিয়ার, এটা মূলত বোয়িং নির্ভরই, তাই বোয়িং কিনতে হবে, এবং পাশাপাশি এয়ারবাস যেটা ইউরোপ ভিত্তিক বা অন্য কোনো বিমান কোম্পানি থেকে যে কিনবো না তেমন নয়, শুধুমাত্র যুক্তরাষ্ট্র থেকেই কেনা হবে সেটি বলা হয়নি। সুবিধা আছে বলেই যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জিনিস আমদানি করা হয়, অসুবিধা থাকলে ব্যবসায়ীরা আনতো না। সরকার কাউকে চাপ দিচ্ছে না, যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন জিনিস কেনার প্রভাব বাজারে পড়বে না, এটা তিনি উল্লেখ করেছেন। কিন্তু আসলে কি তাই? কারণ এখানে তো ক্যারিং কস্ট অনেক বেশি পড়বে, এবং দামও বেশি দিতে হবে। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির প্রসঙ্গে মাহবুর রহমান বলেন যে সরকারি ও বেসরকারি খাতে বছরে প্রায় 9 মিলিয়ন টন গম আমদানি করা হয়। যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির একটি চুক্তি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এছাড়া বেসরকারি পর্যায়ে সয়াবিন ও তুলা আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা সয়াবিন আমদানির জন্য যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর সঙ্গে
আলোচনায় বসবেন এটা তিনি বলছেন। এবং তুলা আমদানি নিয়ে আগেই আলোচনা চূড়ান্ত পর্যায়ে কিন্তু পৌঁছেছে, মানে শুধু বিমান নয়, সয়াবিন তেল এবং তুলাও আসছে এই যুক্তরাষ্ট্র থেকে। এখন বোয়িং কেনার কি ঝুঁকি এটা নিয়ে যদি আমরা একটু বলি, তাহলে সাম্প্রতিক কয়েক মাসে যদি দুর্ঘটনা আমরা দেখি এবং বোয়িং এর মান নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে বিশ্বজুড়েই, এবং অনেকেই এই বোয়িং এর কার্যাদেশ কিন্তু কমিয়ে দিচ্ছে। যেটা বলছিলাম যে 2024 সালে একটা বড় ধরনের লোকসানে পড়েছে বোয়িং, সেই লোকসান কাটিয়ে ওঠার জন্য কিন্তু তারা এখন মরিয়া হয়ে উঠেছে। এবং গত কয়েক বছর ধরে বোয়িং বিমান নিয়ে একের পর এক দুর্ঘটনা, প্রযুক্তিগত ত্রুটি ও নিরাপত্তা ঘাটতির অভিযোগ সামনে আসছে। বিশেষ করে 2024 ও 2025 সালে ঘটে গেছে অনেকগুলো মর্মান্তিক দুর্ঘটনা। বিশ্বে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এই বোয়িং বিমান নিয়ে, মানে বোয়িং এ উঠতে অনেকেই আতঙ্ক বোধ করেন এখন, এটা হচ্ছে বাস্তবতা। 2025 সালের 12 জুন ভারত থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 ড্রিম লাইনার ছিল। এটা মাত্র 32 সেকেন্ড উড়েই কিন্তু এটা ভেঙে পড়ে। এই ঘটনাটি ছিল ড্রিম লাইনার সিরিজের ইতিহাসে প্রথম প্রাণঘাতী দুর্ঘটনা। তদন্তকারীরা জানান যে বিমানের জ্বালানি প্রবাহ হঠাৎ বন্ধ হয়ে যায়, যা ইচ্ছাকৃত, মানে মানব সৃষ্ট নাকি বিমানের ভিতরে কোনো সংকট ছিল, এটা নিয়ে কিন্তু এখন পর্যন্ত তদন্ত চলছে। দুর্ঘটনাটি এতই ভয়াবহ ছিল যে বিমানটি একেবারে একটা মেডিকেল কলেজের ভবনের উপর বিধ্বস্ত হয় এবং বিস্ময়করভাবে মাত্র একজন যাত্রী বেঁচে ফিরতে পারেন, মানে 250-রও বেশি নাগরিক কিন্তু এই ঘটনায় নিহত হয়েছেন। এর ঠিক এক মাসের মধ্যেই 26 জুলাই 2025-এ যুক্তরাষ্ট্রের ডেনভার বিমানবন্দরে আরো একটি বোয়িং দুর্ঘটনা ঘটে, এবং এটা আমেরিকান এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স 8 সিরিজের ছিল, এবং উড্ডয়নের সময় হঠাৎ করে একটি টায়ারে আগুন ধরে যায় এবং বিমানের মধ্যেই যাত্রীরা আতঙ্কে চিৎকার করতে থাকেন, এবং অবশেষে পাইলট বিমানটিকে জরুরি ভিত্তিতে থামিয়ে ফেলতে সক্ষম হন। যাত্রীদের স্লাইড দিয়ে নামানো হয়, একজন যাত্রী হাসপাতালে ভর্তি হন। যদিও বড় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বোয়িং এর 737 মডেল নিয়ে নিরাপত্তা সংশয় আরো জোরালো হয় এই ঘটনার পর, মানে খোদ আমেরিকায় কিন্তু এখন এই উৎকণ্ঠা তৈরি হয়েছে বোয়িং নিয়ে। এর আগে 5 জানুয়ারি 2024 সালে আলাস্কা এয়ারলাইন্সের একটি বোয়িং 737 ম্যাক্স 9 মাঝ আকাশে ভয়াবহ একটা বিপর্যয়ের মুখে পড়ে এবং বিমানের একটি দরজার অংশ উড়ে চলে যায়, দেখুন, মাঝ আকাশে, এবং তীব্র বাতাসে ক্যাবিনে বিশৃঙ্খলা তৈরি হয়। বিমানের যাত্রীদের অক্সিজেন মাস্ক যেটা আছে সেটা পড়তে হয়, এবং সৌভাগ্যবশত কেউ নিহত হননি। তবে পরবর্তী তদন্তে উঠে আসে ভয়ানক তথ্য। বোয়িং কারখানার 4টি গুরুত্বপূর্ণ বোল্ট ইনস্টলই করা হয়নি। তদন্ত সংস্থা এনটিএসবি একে সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য দুর্ঘটনা বলে আখ্যায়িত করে, মানে বোয়িং এর প্রযুক্তি বা তাদেরই সমস্যা এটা ছিল। এবং আরো একটি ঘটনা ঘটেছিল 29 ডিসেম্বর 2024-এ দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের একটি বোয়িং 737-800 সিরিজের বিমান পাখির সঙ্গে ধাক্কা লাগে এবং সেটি কিন্তু দুর্ঘটনার মুখে পড়ে। এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, তবে সেটা বোয়িং এর দুর্ঘটনাই, এবং ইঞ্জিনটি বন্ধ না করে অন্য ইঞ্জিনটি বন্ধ করে দেন, ফলে বিমানটি রানওয়ের বাইরে গড়িয়ে পড়ে, মানে পাইলট যেটা বন্ধ করার কথা ছিল সেটা বন্ধ না করে আরেকটি বন্ধ করে দেয়, এবং 179 জন কিন্তু সেই দুর্ঘটনায় মারা যায়। এবং এই ধারাবাহিক ঘটনাগুলো বোয়িং এর গুণগত মান, প্রশিক্ষণ ব্যবস্থাপনা ও নিরাপত্তা সংস্কৃতি নিয়ে বড় ধরনের প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে। আন্তর্জাতিকভাবে যে সংস্থাগুলো আছে যারা এগুলোকে মনিটরিং করে, তারা বা তদারকি করে, তারা বলছে যে বোয়িংকে তারা সতর্ক করেছে এবং কিছু নিয়ম কানুন তারা বোয়িং এর প্রতি বেঁধে দিয়েছে, এবং নির্ধারিত মাসে কতটি বিমান ভাড়া এবং নির্ধারিত মাসে এক মাসে কতটি বিমান বানানো যাবে সেটিও কিন্তু তারা সীমিত করে দিয়েছে। বিমান নির্মাণ শিল্পে বোয়িং একটি শক্তিশালী নাম হলেও সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করছে যে শুধু বড় নাম থাকলেই তো হবে না, মানে এখন তো মানও দেখতে হবে, এবং আকাশে যে নিরাপদ নয় বোয়িং এর বিমান সেটা কিন্তু এখন স্পষ্ট। সেই বোয়িংই বাংলাদেশ কিনছে যুক্তরাষ্ট্র থেকে, এবং পর্যায়ক্রমে সেগুলো পাওয়া যাবে, এবং বোয়িং বিমানের দাম কিন্তু কম নয়, এবং তার যে কম্পিটিটর এয়ারবাস তারা কিন্তু এখন মার্কেটে বোয়িং এর থেকে বেশি এগিয়ে আছে। আর যেটা বললাম 2024 সালে বোয়িং একটা বড় ধরনের লোকসান দিয়েছে, সেই লোকসান কাটিয়ে উঠতে তারা কিন্তু যা খুশি তাই করছে, মানের সঙ্গে তারা কনসিডার করছে, মানে কম্প্রোমাইজ করছে তারা মানের সঙ্গে প্রফিট বাড়ানোর জন্য। এবং কয়েক বছর আগে আল জাজিরা একটা অনুসন্ধানী প্রতিবেদন করে, এবং সেখানে বোয়িং যারা বানাচ্ছেন কর্মীরা সেই কারখানার ভিতরে গিয়ে তারা ভিডিও ক্যামেরায় শুট করছিল, এবং সেখানে এই কর্মীদের জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কেউ বোয়িং বিমানে উঠবেন কিনা। সেই কর্মীরাই বলছেন না, আমরা কখনো বোয়িং এর এই বিমানে উঠবো না, মানে এতটাই ত্রুটিপূর্ণ বিমান তারা বানাচ্ছে। সেই বোয়িং কেনা, যেটা আমি বলছিলাম যে এই যে জীবনের ঝুঁকি তৈরি হবে বোয়িং কেনার ফলে, ত্রুটিপূর্ণ বা মানহীন বিমান কেনার ফলে, সেটা এখন লাশের বিনিময়ে বাণিজ্য, মানে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আমাদের জন্য জরুরি করা হচ্ছে কিনা। ট্রাম্পের যে ব্ল্যাকমেলিং, সেই ব্ল্যাকমেলিং এর ফাঁদেই কিন্তু বাংলাদেশ আটকা পড়ছে। অবশ্য বাংলাদেশের এক্ষেত্রে কতটা করণীয় ছিল এটা নিয়ে প্রশ্ন রয়েছে, তবে প্রচেষ্টাটা যথেষ্ট ছিল না, এটাও কিন্তু এখন দৃশ্যমান।
সব মিলিয়ে আসলে এর থেকে উত্তরণের কি উপায়, এটা নিয়ে কিন্তু আরো গভীরভাবে বাংলাদেশের পর্যালোচনা করা উচিত। এই বোয়িং বিমান আমাদের কিন্তু আবারও অনেক জীবনকে কিন্তু ঝুঁকিতে ফেলতে পারে। বোয়িং থেকে অনেকেই সরে গিয়ে এয়ারবাস কিনছেন, অন্য কোম্পানি থেকে ধাবিত হচ্ছেন, বিশ্বের অনেক দেশই সেটা করছেন। বাংলাদেশ হঠাৎ করে বোয়িং কিনে বাণিজ্য যে ঘাটতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সেটা মিট আপের চেষ্টা করছে। জানি না এর শেষ পরিণতি কি হবে। দর্শক, আপনারাও আপনাদের মতামত জানান। সবাই ভালো থাকবেন, কথা হবে নতুন কোনো ভিডিওতে।